তো হিউমিডিটি থেকে শুরু করি। হিউমিডিটি কথার বাংলা অর্থ হচ্ছে আর্দ্রতা। ঠিক আছে? আর্দ্রতা কি জিনিস? অর্থাৎ বায়ুতে, কোনো একটা বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প প্রেজেন্ট থাকে, ঠিক আছে, তাকে বায়ুর আর্দ্রতা বলে, বা বায়ুর আর্দ্র বায়ু বলে থাকে। বায়ুতে কতটা জলীয় বাষ্প রয়েছে সেটাকে এক কথায় বায়ুর আর্দ্রতা বলা হয়। তো এটা একটা যন্ত্র দ্বারা পরিমাপ করা, যেটা নাম হচ্ছে হাইগ্রোমিটার, যাকে আমরা আর্দ্র ও শুষ্ক কুণ্ড থার্মোমিটারও বলে থাকি। আবার কোনো কোনো জায়গায় দেখলাম যে একে সাইক্রোমিটারও বলছে। তো তিনটাই মনে রেখে দেবো, হ্যাঁ? তো আর্দ্রতা পরিমাপের যন্ত্রের নাম হচ্ছে হাইগ্রোমিটার। হিউমিডিটি তিন প্রকারের হয় অ্যাকচুয়ালি, একটা অ্যাবসোলিউট হিউমিডিটি, রিলেটিভ হিউমিডিটি আর স্পেসিফিক হিউমিডিটি। অ্যাবসোলিউটের বাংলা অর্থ হচ্ছে নিরপেক্ষ, আহ, নিরপেক্ষ বা পরম আর্দ্রতা, যে এখানে লেখা আছে বাংলাগুলো। রিলেটিভ হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা, আর স্পেসিফিক মানে হচ্ছে বিশেষ আর্দ্রতা। ঠিক আছে? তো তিনটা কি জিনিস, এক এক কয়েক কিছু কিছু কি টার্ম আছে এদের, যেমন অ্যাবসোলিউট হিউমিডিটি মানে হচ্ছে কোনো নির্দিষ্ট আয়তনের বায়ুতে, এই লাইনটা খুব ইম্পর্টেন্ট, একটা নির্দিষ্ট আয়তনের বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প থাকে। মানলাম যে এক এরকম ঘনমিটার বা 10 ঘনমিটার কিছু একটা আছে, এই এরিয়াতে কতটা, এই এরিয়ার বায়ুর মধ্যে কতটা জলীয় বাষ্প আছে, যখন আমরা এরিয়ার বিচারে দেখবো সেটা, তখন সেটাকে আমাদের অ্যাবসোলিউট হিউমিডিটি বলা হয়। এই লাইনটা খুব ইম্পর্টেন্ট, আয়তনের বায়ুতে, নির্দিষ্ট আয়তনের বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প থাকে সেই পরম আর্দ্রতা বলে। এই জন্য এটা গ্রাম পার ঘনমিটার দ্বারা প্রকাশ করা। গ্রাম মানে কি, কত গ্রাম জলীয় বাষ্প রয়েছে। ঘনমিটার মানে ওই যে এরিয়াটাকে বোঝাচ্ছে, যে এই 1 ঘনমিটার রে কত গ্রাম জলীয় বাষ্প রয়েছে, এরকম করে প্রকাশ করা হয়। অনেক সময় এটা না এককটা দিয়েও পরীক্ষা দিয়ে দেয়, যে এই একক দ্বারা কোন হিউমিডিটি পরিমাপ করা হয়। তাহলে যদি আমরা জানি যে আয়তন, তার মানে তো গ্রাম পার ঘনমিটারই হবে। ঠিক আছে? এবার আছে রিলেটিভ হিউমিডিটি। কি রিলেটিভ হিউমিডিটি হচ্ছে কোনো একটা মানে বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প আছে, মানলাম 10% জলীয় বাষ্প আছে, আর বায়ুটাকে সম্পৃক্ত করতে যে পরিমাণ জলীয় বাষ্প দরকার, আমরা জানি 100% জলীয় বাষ্প হলে বায়ুটা সম্পৃক্ত হবে। তো তাদের যে অনুপাতটা, সেই অনুপাতটাকে কিন্তু রিলেটিভ হিউমিডিটি বলা হয়। ঠিক আছে? অর্থাৎ যে পরিমাণ জলীয় বাষ্প আছে আর যতটা মানে যতটা থাকলে বায়ুটা সম্পৃক্ত হবে, তাদের অনুপাতটাকে রিলেটিভ হিউমিডিটি বলা হয়। তো লেখা আছে এটা নির্দিষ্ট আয়তনের বায়ুতে যে পরিমাণ এবং ওই বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প ধারণ করতে সক্ষম ওই বায়ু, তাদের অনুপাতকে বলা হয় আপেক্ষিক আর্দ্রতা। তো আপেক্ষিক আর্দ্রতা, সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতা 100%। অর্থাৎ 100% যদি কোনো জায়গায় জলীয় বাষ্প হয়ে যায়, তাহলে সেই বায়ুটাকে আমরা সম্পৃক্ত বায়ু বলি। আর এটা কিন্তু শতাংশে প্রকাশ করা হয়, এটা মনে রাখতে হবে যে রিলেটিভ হিউমিডিটি কিন্তু শতাংশে প্রকাশ করা হয়। ঠিক আছে? তারপরে একটা আছে স্পেসিফিক হিউমিডিটি। যে স্পেসিফিক হিউমিডিটি আর অ্যাবসোলিউট হিউমিডিটি দুটার মধ্যে অনেকে গোলমাল করে দেয়। রিলেটিভটা সবারই মোটামুটি মনে থাকে, কারণ ওটা একটু অন্যরকম। অ্যাবসোলিউট বলেছে নির্দিষ্ট আয়তনের বায়ুতে, অন্যদিকে স্পেসিফিক হবে নির্দিষ্ট ওজনের বায়ু। ঠিক আছে? এটা যেমন গ্রাম পার কেজি, ছিল গ্রাম পার ঘনমিটার। গ্রাম মানে তো প্রথমটা আমরা কতটা জলীয় বাষ্প আছে সেটাকে বোঝাচ্ছি, কিন্তু পরের যে অংশটা আছে সেটা হচ্ছে কত কেজি বায়ুতে, মানে মানলাম 10 কেজি বায়ুতে কত গ্রাম স্পেসিফিক, সরি, হিউমিডিটি বা আর্দ্রতা রয়েছে। ঠিক আছে? 10 কেজি বায়ুতে কতটা আর্দ্রতা রয়েছে, তার পরিমাপটাকে আমরা স্পেসিফিক হিউমিডিটি বলবো। তো এই যে যখন গ্রাম পার কেজি এরকম এককে থাকবে, তখন সেটা স্পেসিফিক হিউমিডিটি। তাহলে আমরা যদি সিম্পলি দেখি, যে অ্যাবসোলিউট হিউমিডিটি মানে হচ্ছে নির্দিষ্ট আয়তনের বায়ুতে কত পরিমাণ জলীয় বাষ্প আছে তার পরিমাণ। স্পেসিফিক হিউমিডিটি মানে হচ্ছে নির্দিষ্ট ওজনের বায়ুতে কত পরিমাণ জলীয় বাষ্প আছে। আর রিলেটিভ হিউমিডিটি মানে হচ্ছে একটা বায়ুতে বা নির্দিষ্ট আয়তনের বায়ুতে কতটা জলীয় বাষ্প আছে আর কতটা থাকা উচিত ছিল, তাদের মধ্যেকার। সেইটুকু জানলে এই তিনটা জিনিস হয়ে যাবে। আর্দ্রতা কয় প্রকারের কনসেপ্ট গুলো যদি ক্লিয়ার থাকে, আর হচ্ছে যদি কোন যন্ত্র দ্বারা মেজার করা হয়, তাই হয়ে যাবে। এবার হচ্ছে চেঞ্জিং স্টেট অফ ওয়াটার, বা মেটার দিলেও হয়, এটা ওয়াটার না দিয়ে মেটারও দেওয়া যেত। ঠিক আছে? আমরা জানি জলের তিনটা অবস্থা রয়েছে, একটা হচ্ছে সলিড বা কঠিন, একটা হচ্ছে লিকুইড বা তরল, আর একটা হচ্ছে গ্যাস বা গ্যাসি, বাষ্প আর কি যেটা। ঠিক আছে? তো এই সলিড থেকে লিকুইডে যখন আসি আমরা, কিংবা লিকুইড থেকে যখন সলিডে যাই, অর্থাৎ মানলাম যে বরফ যখন গলে জল হলো, কিংবা জল থেকে যখন বরফ গলে বরফ পরিণত হলো, তো তাদের একটা নির্দিষ্ট নাম আছে। এটা তো সবাই জানে, যে জল যদি, বরফ যদি জমে জল হয়, তাহলে তাকে গলন বলে বা মেল্টিং বলে। হ্যাঁ, লেখা আছে মেল্টিং, তীর চিহ্ন দিয়ে, যে বরফ গলে জল হলে তাকে মেল্টিং বলে। আর জলটা যদি আবার জমে বরফে হয়, তাহলে তাকে কি বলে, তাকে ফ্রিজিং বলে বা হিমায়ন বলে। ঠিক আছে? তাহলে বরফ থেকে জলের রূপান্তরটা হচ্ছে গলন বা মেল্টিং, আর লিকুইড থেকে সলিডের রূপান্তরটা হচ্ছে হিমায়ন। তার সাথে সাথে আমাদের আরেকটা ইনফরমেশন পড়তে হবে, এখনকার নতুন 12-এর বইগুলোতে এটা দিয়েছে। ঠিক আছে? এরকম করে আমি আগে পড়িনি, তো যেহেতু বইয়ের মধ্যে আছে ওই জন্য অ্যাড করে দিলাম।
বলেছে যে যদি আমরা সলিড থেকে লিকুইডে কোনো একটা বরফ খণ্ডকে রূপান্তর করি, তাহলে সেখানে আমাকে 80 ক্যালোরি তাপ দিতে হবে। ঠিক আছে, কারণ সলিডকে তাপ দিলে তারপর না গলে জল হবে। তো 80 ক্যালোরি তাপ প্রয়োজন সলিড থেকে লিকুইড। আবার যদি কোনো লিকুইডকে আমরা তরলে সলিডে পরিণত করি, তাহলে সেখান থেকে 80 ক্যালোরি তাপ নিয়ে নিতে হবে। অর্থাৎ 80 ক্যালোরি এমন জায়গায়, ঠান্ডা জায়গায় রাখতে হবে যাতে তার থেকে 80 ক্যালোরি তাপ বেরিয়ে যায়। ঠিক আছে, তো এটা মনে রাখতে হবে 80 ক্যালোরি। এবার আমরা যদি লিকুইড থেকে গ্যাসে যাই, লিকুইড থেকে গ্যাসে অর্থাৎ তরল থেকে বাষ্পে। তো তরল থেকে বাষ্পে গেলে সেটাকে আমরা অ্যাকচুয়ালি কি বলি, ইভাপোরেশন বা বাষ্পীভবন। ঠিক আছে, বাষ্পীভবন সবাই জানি। ঠিক ওরকম গ্যাস থেকে যদি তরল হয়, তো সেটাকে আমরা কি বলি, কনডেনসেশন বা ঘনীভবন, যেটা আজকে করব। ঠিক আছে, তো গ্যাস থেকে যদি তরলে পরিণত হয় সেটা কনডেনসেশন বা ঘনীভবন হয়। এখানেও একটা শক্তির দরকার আছে। ঠিক আছে, তো যদি কোনো লিকুইড ধীরে ধীরে গ্যাসে পরিণত হয়, তাহলে তাকে 537 ক্যালোরি মানে তাপ দিতে হবে আর কি। ঠিক আছে, এবার ওরকমই গ্যাস থেকে যদি লিকুইডে পরিণত হয়, তাহলে 537 ক্যালোরি তাপ সেখান থেকে নিয়ে নিতে হবে। ঠিক আছে, বা সেখান থেকে মাইনাস করতে হবে এরকম আর কি। তাহলে কিন্তু এটা গ্যাসে পরিণত হবে। তো এটাও আমাদের মনে রাখতে হবে, 537 ক্যালোরি এখানে। আর এভাপোরেশন আর কন্ডেনসেশন এটা মোটামুটি জানা। এই দুইটা থেকে কোশ্চেন দেয় না, রূপান্তরের কোশ্চেন দেয় এখান থেকে, যেগুলা সবাই গোলমাল করে আর অনেকে জানে না। ঠিক আছে, সেটা কি, একটা হচ্ছে ডিপোজিশন আর একটা হচ্ছে সাবলিমেশন। ডিপোজিশনের বাংলা হচ্ছে পাতন। ঠিক আছে, আর সাবলিমেশনের বাংলা হচ্ছে ঊর্ধ্বপাতন। ঊর্ধ্বপাতন, ঊর্ধ্বপাতন। তো এটা কি, এটা হচ্ছে অনেক সময় এরকম যে সলিডটা তরলে পরিণত না হয়ে ডিরেক্ট গ্যাসে পরিণত হয়। মানে সলিড থেকে তো তরল হবে, বরফ থেকে আগে তরল হবে, তরল থেকে তারপর না গ্যাস হবে। কিন্তু অনেক সময় এরকম হয় যে এত পরিমাণ মানে তাকে তাপ দেওয়া হয় যে সে সলিড না হয়ে ডিরেক্ট বাষ্পে পরিণত হয়ে যায়। তো সেটা হচ্ছে 680 ক্যালোরি যদি তাপ দেওয়া হয়, তাহলে এরকম হবে। ঠিক আছে, তো সেটার নাম কি, সেটার নাম হচ্ছে সাবলিমেশন বা ঊর্ধ্বপাতন। ঠিক আছে, অর্থাৎ সলিড থেকে ডিরেক্ট গ্যাসে পরিণত হওয়াটাকে বলা হয় সাবলিমেশন বা ঊর্ধ্বপাতন। আবার অন্যদিকে গ্যাস থেকে তরলে না হয়ে ডিরেক্ট যদি বরফে পরিণত হয়ে যায়, তখন তাকে বলা হয় ডিপোজিশন। আজকে আমরা পড়বো কতগুলো ঘনীভবন আর প্রিসিপিটেশনের রূপ, যেখানে দেখবো যে বৃষ্টিপাতটা বরফ আকারে পড়ছে, কি আকারে। তো সেই জায়গায় এই লজিক গুলো কিন্তু খাটবে, ওই জন্য এটা আমি পড়িয়ে দিলাম। তো মনে রাখতে হবে, সলিড থেকে গ্যাসে গেলে সাবলিমেশন, গ্যাস থেকে সলিডে আসলে ডিপোজিশন। বাংলাটা মনে রাখতে পারে অনেকে, ইংলিশটাও মনে রাখতে পারে। কিন্তু আমার মনে হয় ইংলিশটাই মনে রাখা দরকার। এই বাংলাগুলো এগুলো আদৌ সঠিক বাংলা কিনা, বইয়ের মধ্যে আছে ঠিকই, কিন্তু এগুলো ইংলিশ টার্মগুলো ঠিকই আছে, ডিপোজিশন আর সাবলিমেশন। হ্যাঁ, তো এই হলো ব্যাপার। তো এখানে রূপান্তরের পাশাপাশি আমাদের শক্তি কতটা দরকার সেগুলো যাতে মনে থাকে। এরপরে চলে যাব আমাদের নেক্সট টপিক, যেটার নাম হচ্ছে কি, এখানে কয়েকটা শর্ট কোশ্চেন আছে যে ডিউ পয়েন্ট অফ টেম্পারেচার কাকে বলে। শীর্ষাঙ্ক তাপমাত্রা, অর্থাৎ যে তাপমাত্রায় পৌঁছালে বায়ুর আপেক্ষিক আর্দ্রতা 100% হয়ে যায়, তাকে বলা হয় শীর্ষাঙ্ক তাপমাত্রা। মূলত এটা সাধারণত এটা 0 ডিগ্রি হয়। অ্যারোসেল কি, অ্যারোসেল তো সবাই জানি, যে বায়ুতে ভাসমান ধূলিকণাগুলোকে। কিন্তু এখানে আমরা পড়বো যে অ্যারোসেলের দুটো টাইপ আছে। ঠিক আছে, একটা হচ্ছে জলাকর্ষী, বাংলা যাকে, ইংলিশে যাকে হাইগ্রোস্কোপিক অ্যারোসেল বলে। একটা হচ্ছে জল বিদ্বেষী, যাকে হাইড্রোফোবিক বলা হয়। ঠিক আছে, তো হাইগ্রোস্কোপিক মানে হচ্ছে কিছু কিছু উপাদান আছে বায়ুতে ভাসমান, যারা জল জল পেলেই জলটাকে আকর্ষণ করে, এরকম জলটাকে কাছে টেনে নেয়। আবার কিছু কিছু বায়ুমণ্ডলের উপাদান আছে এরকম, যারা জলটাকে দূরে ঠেলে দেয়, মানে জলটা গ্রহণ করে না। ঠিক আছে, তো যারা জলকে বিদ্বেষ করে অর্থাৎ জল বিদ্বেষী, তাদেরকে হাইড্রোফোবিক বলা হয়। আর যারা জলকে আকর্ষণ করে তাকে বলা হয় হাইগ্রোস্কোপিক। তো এই টার্মগুলো নিচের দিকে আসবে, ওই জন্য আমি আগেই বলে দিলাম। ঠিক আছে, তো নেক্সট টপিক আমরা চলে যাবো ঘনীভবন বা কন্ডেনসেশন। এটা কিন্তু সিলেবাসের মধ্যে উল্লেখ নেই, আমি বলছি। ঠিক আছে, কিন্তু আমাদের তা করতে হবে। আর সব থেকে বড় কথা হচ্ছে নতুন সেমিস্টারে এটা ভালো করে এবার দিয়েছে, অ্যাড করেছে থার্ড সেমিস্টারে। তো এই জন্য ভাবলাম পড়াই দিই। তো কন্ডেনসেশন শব্দের অর্থ কি, ঘনীভবন। তো ঘনীভবন আমরা দেখলাম এই যে এখানে রূপান্তরটা নিচের দিকে, যে ঘনীভবন কোনটা, ঘনীভবন হচ্ছে এটা, যদি কোনো লিকুইড, যদি কোনো গ্যাস ধীরে ধীরে লিকুইডে পরিণত হয়, অর্থাৎ গ্যাসি জলের বাষ্পীয় অবস্থা থেকে গ্যাসীয় অবস্থায় রূপান্তরকেই এক কথায় ঘনীভবন বলে। ঠিক আছে, অর্থাৎ প্রথমে জল বাষ্পীভূত হয়ে উপরের দিকে যায়, উপরের দিকে ঘনীভূত হয়, ঘনীভূত হলেই কি হয়, ধীরে ধীরে বৃষ্টিপাত হয়ে নিচের দিকে পড়ে। তো এই গ্যাস থেকে তরলে যে পড়লো সেটাকে বলা হয় কন্ডেনসেশন। ঠিক আছে, ঘনীভবন বলে। ফেভারেবল কন্ডিশন কি, তো ঘনীভবন তৈরি হওয়ার কি শর্ত, সেটা থেকে অনেক সময় কোশ্চেন আসে। তো বায়ুর আপেক্ষিক আর্দ্রতা 100% হওয়া দরকার। যতক্ষণ পর্যন্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতা 100% না হবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু ঘনীভবন হবে না। আর বায়ুতে পর্যাপ্ত জলাকর্ষী কণার উপস্থিতি থাকা দরকার। ঠিক আছে, অর্থাৎ এমন কিছু কিছু উপাদান থাকতে হবে বায়ুতে, যাদেরকে জলগুলো মানে
যারা জলকে আকর্ষণ করবে, আকর্ষণ করে ঘনীভবন ঘটা দেবে এরকম। ঠিক আছে, তো এই ঘনীভবনের প্রকার থেকেই কোশ্চেন গুলো আসে মূলত। তো ঘনীভবন অ্যাকচুয়ালি দুই প্রকারের হয়, একটা লো সারফেস মানে নিচের দিকে যেটা, একটা যে হাই সারফেস। হাই সারফেস মানে একদম বায়ুমণ্ডল থেকে উপরের দিকে। তো লোর সারফেসের মধ্যে যেমন আছে ডিউ, ফ্রস্ট, ঠিক আছে, ফগ, মিস্ট, রাইম, স্মগ এগুলো। আর উপরের দিকে শুধুমাত্র ক্লাউড বা মেঘ আছে। তো ডিউটাকে যেমন শিশির বলা হয়, তারপর এটা তুহিন, আর এটা রাইমকে রাইমি বলে। তারপরে এদিকে আছে এরকম ফগ আছে, ফগ মানে কুয়াশা, সবাই জানি আমরা। মিস্ট মানে মিস্ট, একে মিস্টেই বলা হয়। কুজ ঝটিকা বলে, কুজ টিকা এরকম কি বলে একটা নাম, এই যে আছে কুজ ঝটিকা। ঠিক আছে, স্মগ মানে হচ্ছে ধোঁয়াশা। তো আমি নিচেরটা থেকে পড়ি, তারপর উপরটাতে যাচ্ছি। ফগ কি? ফগ হচ্ছে এই যে এইগুলা যে লাইনগুলো লেখা আছে না, এগুলোই খুব ইম্পর্টেন্ট, এখান থেকেই কোশ্চেন, মানে এটাই হচ্ছে এর কি টার্ম। এই লাইনটা দেখে আমরা চিনবো যে আচ্ছা এখানে ফগের কথা বলছি। তো জলাকর্ষী কণাকে আশ্রয় করে বায়ুতে ভেসে বেড়ায়, মানে আহ, কিছু জলীয় বাষ্প যখন এরকম করে নিচের দিকে পড়ছিল, তো নিচের দিকে জলাকর্ষী কণা আছে, তাদেরকে আশ্রয় করে যখন বাতাসে ভেসে বেড়ায়, তখনই তাকে আমরা ফগ বলি। তো ফগ থেকে যদি কোশ্চেন আসে তাহলে এটা আসতে পারে যে কুয়াশার দৃশ্যমানতা 1 কিমি এর কম হয়। অর্থাৎ আমরা যদি একটা এরকম মানলাম কুয়াশা পড়েছে, তো কুয়াশা যদি এখান থেকে দাঁড়িয়ে ফাঁকা জায়গায় কোনো একজন ব্যক্তি মানে যে ভালো চোখে দেখে, সে যদি 1 কিলোমিটার পর্যন্ত না দেখতে পারে, ঠিক আছে, তাহলে বলবো যে আচ্ছা এখানে কুয়াশা হয়েছে। আর যদি এরকম হয় যে 1 কিলোমিটার পার করে যাচ্ছে, সে 1 কিলোমিটার বেশি দূরে দেখতে পাচ্ছে, তাহলে তাকে আমরা কুয়াশা বলবো না, তাকে আমরা মিস্ট বলবো। তাহলে কুয়াশারই একটা অংশ হচ্ছে মিস্ট, যেখানে দৃশ্যমানতাটা একটু ক্লিয়ার থাকে, মানে একটু ভালো করে দেখা যায়। আর ফগ হচ্ছে একদম দেখা যাবে না, কাছের লোককেও দেখা যাবে না এরকম। ছবি দিয়েছি আমি, এটা ফগ, এটা কুয়াশা, এই সরি মিস্ট। তো মিস্ট হচ্ছে এর দৃশ্যমানতা 1 কিমির বেশি হবে, লেখা আছে কোথাও, এই যে 1 কিমির বেশি হবে। এই লাইনটা খুব ইম্পর্টেন্ট আছে। আর এটা সাধারণত জলভাগের উপর বেশি দেখা যায়, স্থলভাগের থেকে জলভাগের উপর বেশি দেখা যায়। ঠিক আছে, তো ফগ হচ্ছে যদি দৃশ্যমানতা 1 কিমির কম হয় তখন তাকে ফগ বলবো বা কুয়াশা বলবো। আর যদি দৃশ্যমানতা 1 কিমির বেশি হয়, 1 কিমির বেশি মানে কত, এটা 12-এর টেক্সট বই লেখা নাই, কিন্তু ওটা 1 কিমি থেকে 2 কিমি হবে। হ্যাঁ, 1 কিমি থেকে 2 কিমি যদি হয় তখন তাকে মিস্ট বলবো। 2 কিমির বেশি দেখা যাবে মিস্টের ক্ষেত্রে। ঠিক আছে, 2 কিমির বেশি যদি দেখা যায় না, তাহলে তাকে আমরা ফগও বলবো না, তাকে আমরা মিস্ট বলবো না, তাহলে ওয়েদার ক্লিয়ার আছে। তো স্মগ কি? স্মগ হচ্ছে ধোঁয়াশা, ধোঁয়া আর কুয়াশা মিলে যেটা তৈরি হয়। যেমন আমরা লন্ডন ফগ করেছিলাম, লন্ডন fog, প্রচুর মানুষ মারা গেছে ওরকম। 1905 সালে ব্রিটিশ বিজ্ঞানী দেশ ভৌ স্মগ শব্দটি প্রথম ব্যবহার করে। এটা আমাদের মনে রাখতে হবে, এটা ছিল 12-এর বইয়ে টেক্সট বইটাতে। তো এই তিনটা ছিল, ফগ, মিস্ট আর স্মগ। এবার আমরা উপরের দিকে পড়বো। একটা হচ্ছে ডিউ। ডিউ মানে হচ্ছে শিশির। শিশিরটা কি? শিশির হচ্ছে এরকম যে ভূপৃষ্ঠে কোনো বস্তুর উপর ঘনীভূত অতি ক্ষুদ্র জলকণা। এই যে এই লাইনটা খুব ইম্পর্টেন্ট, অতি ক্ষুদ্র জলকণা। মানলাম কোনো একটা বস্তু আছে এখানে, আমি একটা গাছ তৃণ ধরে নিলাম, ঘাস ধরে নিলাম, তো তৃণের উপর দেখবো সকালবেলা করে বিশেষ করে যে এরকম করে জল 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 জমে আছে, তো সেটাকে আমরা ডিউ বলি বা শিশির বলি। ঠিক আছে, আরেকটা আছে তুহিন। তুহিন কি? যে এই যে তুহিনটা এরকম দেখতে হবে না, যে আমাদের এই অঞ্চলে তো আমরা ডিউ দেখি, কিন্তু যদি আমরা পাহাড়ে চলে যাব, কোনো ঠান্ডা জায়গায় চলে যাব, তখন সেখানে ডিউটাই আবার কি হয়, জমে জমে বরফে পরিণত হয়ে যায়, মানে বরফ বরফ হয়ে যায় এরকম। ঠিক আছে, তখন সেটাকে বলা হয় কি, ফ্রস্ট বা হচ্ছে এরকম তুহিন। কি লেখা আছে, যেটা জলীয় বাষ্প জলের পরিবর্তে বরফ কণায় পরিণত হয়ে এবং তা ঘাস পাতা শিশিরের পরিবর্তে বরফ কুচিতে জমে যদি থাকে, তখন তাকে আমরা তুহিন বলি। মানে সেম ওরকম, যেরকম ডিউ ছিল ওরকমই, কিন্তু পার্থক্য একটাই, এখানে জল থাকবে না, এখানে বরফে পরিণত। আর রাইম কি? রাইমটা আরো একটু যদি ঠান্ডা এলাকায় চলে যায়, এর থেকেও বেশি, যেখানে টেম্পারেচার হিমাঙ্কের নিচে থাকে, ঠিক আছে, সেখানে হচ্ছে, এখানে তো হালকা বরফের একটা আচ্ছাদন ছিল, কিন্তু এখানে একদম পুরো বরফ থাকবে, একদম বরফ কুচি থাকবে। ঠিক আছে, তো কুয়াশার জলকণা তীক্ষ্ণ বস্তুর অগ্রভাগে, যেটা তীক্ষ্ণ বস্তু আছে তার এখানে এখানে এরকম করে জমে থাকে। ঠিক আছে, তীক্ষ্ণ বস্তুর অগ্রভাগে জমে থাকে, তাকে তুহিন বলে। তাহলে পর পর কিন্তু হবে ডিউ, ডিউ থেকে যদি একটু ঠান্ডা এলাকায় চলে যায় ফ্রস্ট হবে, আরো একটু ঠান্ডা এলাকায় চলে গেলে রাইম হবে। এই তিনটা জিনিস আমাদের মনে রাখতে হবে। আর পরীক্ষায় কোশ্চেন আসতে পারে এরকম করে যে এর মধ্যে কোনটা অধঃক্ষেপণ নয়। ঠিক আছে, সরি ঘনীভবন নয়। ঘনীভবনে আরেকটা বৈশিষ্ট্য আছে, যে ঘনীভবন গুলো কিন্তু বাতাসে ভেসে বেড়ায়। হ্যাঁ, যদি এটা মধ্যাকর্ষণ শক্তির টানে ভূপৃষ্ঠে পতিত হয়, তখন তাকে আমরা অধঃক্ষেপণ বলবো। ঠিক আছে, ঘনীভবন বলবো। তো এই ছিল কয়েকটা রূপ। এগুলা ছিল নিচের স্তরের ঘনীভবন, মানে ট্রোপোস্ফিয়ারের মধ্যে এগুলা দেখা যায়। আর একটা আছে কন্ডেনসেশন অ্যালপ, অর্থাৎ ঊর্ধ্ব স্তরের কন্ডেনসেশন। তো ঊর্ধ্ব স্তরের কন্ডেনসেশনের মধ্যে মেইনলি ক্লাউড আছে, ঠিক আছে, ঠিক আছে, তো মেঘ।
মেঘের আবার অনেক টাইপ আছে, সেটা আমাদের পড়তে হবে। তো মেঘ কি? পুঞ্জীভূত ভাসমান জলকণার সমষ্টিকেই এক কথায় মেঘ বলে। উপরে যে মেঘ জলকণাগুলো ভেসে বেড়ায়, একসঙ্গে অনেকটা জলকণা যদি ভেসে বেড়ায়, তখনই তাকে আমরা অ্যাকচুয়ালি মেঘ বলে থাকি। মেঘ পরিমাপ করা হয় অক্টাস দিয়ে, আর অক্টাস শব্দের অর্থ হচ্ছে 8। ওয়েদার ম্যাপের ক্ষেত্রে আমরা পড়েছিলাম যেটা 1/8 মেঘ থাকে, 3/8 থাকে, 4/8 থাকে। 8 মানে যদি কোনো জায়গায় যদি 8 অক্টাস মেঘ থাকে, তার মানে পুরোপুরি মেঘে ঢাকা এরকম। তো মেঘের শ্রেণী বিভাগ প্রথম করেছিলেন লিউক হাওয়ার্ড 1803 সালে, এবং তার শ্রেণী বিভাগটাকে মান্যতা দিয়ে অন মডিফিকেশন অফ ক্লাউড গ্রন্থে করেছিলেন কিন্তু তিনি, ঠিক আছে। তারই শ্রেণী বিভাগটাকে মান্যতা দিয়ে লাস্টে ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল অর্গানাইজেশন 1956 সালে 10টা মেইন মেঘের কথা উল্লেখ করে, এবং এই মেঘগুলোকে উচ্চতার ভিত্তিতে পরপর উল্লেখ করেন, মানে ভাগ করেন আর কি, শ্রেণী বিভাগ করেন। তার মানে আমরা মেইনলি 10টা মেঘের কথাই পড়ব। তো 10 মেঘের কথা প্রথম দিয়েছিলেন এই যে লিউক হাওয়ার্ড, তার একটা গ্রন্থে, এবং পরবর্তীকালে WMO 1956 সালে 10টা মেঘের কথা উল্লেখ করেন, যেগুলো কিন্তু এরকম একটা শ্রেণী বিভাগ তৈরি। তো মেঘকে যদি আমরা দেখি, তো মেঘ অ্যাকচুয়ালি দুই প্রকারের হয়, একটা হরাইজন্টাল এক্সটেন্ট অর্থাৎ এরকম করে থাকবে, আর একটা যে ভার্টিক্যাল এক্সটেন্ট অর্থাৎ নিচ থেকে শুরু হয়ে এরকম অনেক দূর পর্যন্ত বিস্তৃত হয়, ঠিক আছে। তো হরাইজন্টাল এক্সটেন্ট যেটা, কোনোটা নিচের দিকে থাকবে, কোনোটা মিডিলে থাকবে, কোনোটা উপরের দিকে থাকবে। তো তার ভিত্তিতে ওই জন্য এই জন্য একে 3 ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে হাই ক্লাউড, একটা মিডিয়াম ক্লাউড, একটা লো ক্লাউড। লো ক্লাউড মানে কি? লো ক্লাউড মানে হচ্ছে যেগুলো ভূপৃষ্ঠ থেকে 2 কিমির নিচে থাকে, 2 কিমির নিচের দিকে থাকে, অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে 2 কিলোমিটারের মধ্যে অবস্থান করলে তাদেরকে আমরা লো ক্লাউড বলবো। মিডিয়াম ক্লাউড কাকে বলবো? যদি সেগুলো 2 থেকে 6 কিমি এর মধ্যে থাকে, তখন তাকে মিডিয়াম ক্লাউড। আর 6 কিমির ঊর্ধ্বে যদি থাকে, তখন তাকে আমরা হাই ক্লাউড বলি, ঠিক আছে। তো এখান থেকে কিরকম কোশ্চেন আসতে পারে? এরকম কোশ্চেন আসে অনেক সময় যে মেঘগুলো সাজাতে দিয়ে দেয়, যেটা সব থেকে বেশি কোশ্চেন আসে, ঠিক আছে। যদি আমরা কোনো পরীক্ষার কোশ্চেন দেখি তাহলে ওটাই বেশি আসে, পর পর মেঘগুলো সাজাতে দিয়ে দিবে, যে কয়েকটা মেঘ তুলে দিল, এগুলো উপর থেকে নিচে সাজাও বা নিচ থেকে উপরের দিকে সাজাও। একটা ওটা। একটা হচ্ছে কিছু কিছু মেঘ আছে যারা একটা বিশেষ নামে পরিচিত, সেখান থেকেও কোশ্চেন হতে পারে, ঠিক আছে। তো দুই রকমেরই কোশ্চেন হবে, বিশেষ নাম আর উপর থেকে নিচে সাজানো বা নিচ থেকে উপরে সাজানো। এবার এগুলা তো গেল হরাইজন্টাল মেঘ। একটা আছে ভার্টিক্যাল মেঘ। ভার্টিক্যাল মেঘ মানে এটা হচ্ছে নিচ থেকে শুরু করে এরকম, মানলাম এরকম 0 কিলোমিটার থেকে ভূপৃষ্ঠ থেকে শুরু হলো, একদম 2 কিলোমিটার পার করে একদম 4 কিলোমিটার 5 কিলোমিটার চলে গেল। অর্থাৎ সে লো ক্লাউডের মধ্যেও আছে, মিডিয়াম ক্লাউডের মধ্যেও আছে, আর দেখবো যে কিছু কিছু মেঘ হাই ক্লাউডের উপরেও চলে গেছে। তো এই জন্য এদেরকে ভার্টিক্যাল এক্সটেন্ড বলে, অর্থাৎ ভার্টিক্যাল ভাবে এরা বিস্তৃত। এই ধরনের দুটা মেঘ আছে, একটা নাম হচ্ছে কিউমুলাস, একটা নাম হচ্ছে কিউমুলো নিম্বাস, ঠিক আছে। এবার আমরা এই মেঘগুলো সম্পর্কে এক এক করে পড়বো, যে হাই ক্লাউড কয়টা রয়েছে, 3টা মেঘ রয়েছে, মিডিয়াম ক্লাউড 2টা রয়েছে, আর লো ক্লাউড হচ্ছে 3টা মেঘ রয়েছে। তো এই বাকি 2টা মেঘ রয়েছে যারা কিন্তু সেরকম কোনো মানে মানে উচ্চতার ভিত্তিতে তাদেরকে ভাগ করা হয়নি, তাদেরকে ভার্টিক্যালি মেঘ আছে, তারা যে কোনো জায়গায় থাকতে পারে। তবে মূলত তারা নিচ থেকে শুরু করে উপর দিকে পর্যন্ত বিস্তৃত, একদম লো ক্লাউড থেকে শুরু করে উপরের দিকে যত দূর পর্যন্ত যেতে পারে। এবার এই ক্লাউড গুলো সম্পর্কে আমাদের বুঝতে গেলে আগে এদের কি টার্ম গুলো বুঝতে হবে, যে কোনটা মানে কি। এগুলা যদি আমরা সহজে বুঝে যাই, তাহলে কিন্তু আমাদের মেঘটা সম্পর্কে এমনি বুঝতে পারবো। যেমন কোনো ক্লাউডের সঙ্গে যদি নিম্বাস বা নিম্বু শব্দটা থাকে, নিম্বাস বা নিম্বু থাকে, তার মানে বুঝাবো যে সেই মেঘটা বৃষ্টিপাত ঘটায়। তাহলে একটা পরীক্ষা দিয়ে দিল যে এর মধ্যে কোন মেঘটা বৃষ্টিপাত ঘটায়। অপশন আছে কিউমুলো নিম্বাস। তো কিউমুলো নিম্বাসের সঙ্গে নিম্বাস আছে, সুতরাং সেটা বৃষ্টিপাত ঘটাবে। যেমন আমি যদি বলি কিউমুলাস, কিউমুলাস মেঘকে বৃষ্টিপাত ঘটাবে? কখনোই ঘটাবে না, কারণ এর সাথে নিম্বাস নেই। তো নিম্বাস বা নিম্বো শব্দ না থাকলে সেই মেঘ বৃষ্টিপাত ঘটায় না, এটা আমাদের মনে রাখতে হবে। যেমন নিম্বো স্ট্রাটাস একটা মেঘ আছে, তার মানে এখান থেকে প্রচুর বৃষ্টিপাত হয়। কিউমুলো নিম্বাস একটা আছে, প্রচুর বৃষ্টিপাত হয়। বাকি মেঘগুলো থেকে বৃষ্টিপাত কিন্তু হয় না, ঠিক আছে। তুষারপাত হয় কিছু কিছু মেঘ থেকে, ঝিরিঝিরি বৃষ্টি হয়, কিন্তু রেইনফল হয় না আর কি। তো কিউমুলাস আর কিউমুলো যদি কোনো মেঘের সঙ্গে থাকে, কিউমুলাস যেমন এখানে বললাম আমরা কিউমুলো নিম্বাস, আবার কিউমুলাস, এই কিউমুলাস বা কিউমুলো এই শব্দগুলো যদি থাকে, তাহলে সেটা অনেকটা ফুলের মতো দেখতে হয়, পর্বত ও লম্বা হয়, মানে অনেক লম্বা হবে, ভার্টিক্যালি এক্সটেন্ড হবে, এটাই বোঝাচ্ছে। অনেক লম্বা হবে এবং ফুলের মতো দেখতে হবে, ফুল বা ফুলকপির মতো দেখতে হবে। ফুল না থাকে ফুলকপি হতো এটা, ফুলকপির মতো এরকম এরকম করে, ঠিক আছে। দেখবো একটু পরে। সেটা মনে রাখতে হবে, কিউমুলাস বা কিউমুলো থাকলে ওটা লম্বা হবে, অর্থাৎ ভার্টিক্যালি মেঘ হয় মেইনলি, এবং ওটা কিন্তু ফুলের মতো দেখতে হয়, ফুলকপির মতো, ঠিক আছে। সিরাজ যদি কোনো মেঘের সঙ্গে থাকে, যেমন আমি একটা মেঘের কথা বললাম এখানে, যে উপরের দিকে প্রথমের দিকে একটা মেঘ আছে, যে সিরো কিউমুলাস, তার মানে এর মধ্যে দুই ধরনের মেঘের বৈশিষ্ট্য থাকবে, সিরাজ বা সিরোর একটা বৈশিষ্ট্য থাকবে, সিরাসের পাশাপাশি সিরোরও কিন্তু সেম বৈশিষ্ট্য, সিরাজ বা সিরো, সিরাসের একটা বৈশিষ্ট্য থাকবে, কিছু কিছু কিউমুলাসের বৈশিষ্ট্য থাকবে। কিউমুলাস মানে কি লম্বা হবে একটু হালকা, ঠিক আছে। আর সিরোর বৈশিষ্ট্য আমরা এখন পড়বো। সিরোপ মানে কি?
সিরো বা সিরাজ যদি কোনো মেঘের সঙ্গে থাকে তাহলে সেটা রেশমের মতো হবে, ঠিক আছে, পাতলা চাদরের মতো স্তর থাকবে, এরকম পাতলা হালকা চাদরের মতো থাকবে। ছবিটা দেখাবে যে যেমন এখানে দেখা যাচ্ছে, এই যে নিচের দিকে দেখা যাচ্ছে চাদরের মতো। ছবিটা বড় ছবিটাকে ছোট জুম আউট করা হয়েছে তো এই জন্য এরকম লাগবে, কিন্তু এটা পালকের মতো লাগবে, ময়ূরের পাখির পালক গুলো হয় না এরকম, লেখা আছে পালক। আর উচ্চ, মূলত এগুলো হচ্ছে উচ্চ স্তরের মেঘ। যদি সিরাজ থাকে তার মানে বুঝে যাবো যে এগুলো হাই ক্লাউড, যেমন এখানে লেখা আছে হাই ক্লাউড একটা। তো সিরাজ থেকে কি পড়লাম, হাই ক্লাউড, পালকের মতো, পাতলা চাদরের মতো, রেশমের মতো, সাদা সাদা। অল্টো যদি থাকে, অল্টো, অল্টো যদি থাকে তাহলে চোখ বন্ধ করে বলবো যে এটা হচ্ছে মধ্যস্তরের মেঘ। অল্টো গাড়ি কারা নেয়, মধ্যবিত্ত লোকেরা নেয়, এরকম করে মনে রাখবো। তো অল্টো হচ্ছে মধ্যস্তরের মেঘ। সিরাজ যেমন হাই ক্লাউড, তো অল্টো হচ্ছে মিডিয়াম ক্লাউড। যতগুলো মেঘ আছে মিডিয়াম ক্লাউড দেখবো এখানে অল্টো স্ট্রাটাস, অল্টো কিউমুলাস, তার মানে দুটাই হচ্ছে মিডিয়াম স্তরের মেঘ। মানে এইগুলো পয়েন্ট আমাদের যখন আমরা মেঘগুলো উপর থেকে নিচে বা নিচ থেকে উপরে সাজাবো তখন কিন্তু বুঝতে সুবিধা হবে। কোনো মেঘের সঙ্গে যদি স্ট্রাটাস বা স্ট্র্যাটো, স্ট্রাটাস বা স্ট্র্যাটো এই দুটা শব্দ থাকে তাহলে বুঝবো যে ওখানে ঘন কুয়াশা, কুয়াশা যখন ঘন হয়ে যায় যেমন হয় ঠিক ওরকম মেঘটা, ঠিক আছে, স্তর থাকবে, লেয়ার থাকবে এরকম, ঠিক আছে, স্তূপাকার থাকবে, স্তর বা স্তূপাকার ট্র্যাক। তো কি বুঝলাম, নিম্বাস বা নিম্বু থাকলে বৃষ্টিপাত হবে, কিউমুলাস বা কিউমুলো থাকলে লম্বা হবে এবং ফুলকপির মতো হবে, যদি সিরাজ থাকে পাতলা চাদরের মতো হবে, উচ্চ স্তরের মেঘ, অল্টো হলে মধ্য স্তরের মেঘ, আর স্ট্রাটাস বা স্ট্রোটো থাকবে ঘন কুয়াশার মতো, স্তর বা স্তূপাকার। এবার এই লজিক গুলো দিয়ে আমরা পরের টপিক গুলো ভালো করে বুঝতে পারবো, ঠিক আছে। তো এখানে ডিটেলসে আমি প্রথমে পড়েছি, পরে একটা চার্টও দিয়ে দিচ্ছি এই যে এরকম চার্টটা। তো আগে একবার ডিটেলসে পড়ে নি তাহলে ওটা পড়তে সুবিধা হবে, হ্যাঁ। তো সিরাজ থেকে শুরু করব। হাই ক্লাউড, হাই ক্লাউড তিনটা মেঘ আছে, এক নম্বর হচ্ছে সিরাজ, দুই নম্বর হচ্ছে সিরো স্ট্যাটাস, তিন নম্বর হচ্ছে সিরো কিউমুলাস। তো যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি লাল কালি করে দিয়েছি। সিরাজ হচ্ছে সাদা স্বচ্ছ পেজা, সিরাজ আমি বললাম যে তুলার মতো হবে বা রেশমের মতো হবে, ঠিক আছে। তো সাদা স্বচ্ছ পেজা তুলের মতো। পালক সদৃশ, যেহেতু সিরাজ আছে তো সিরাজ মানে তো পালকের মতোই হবে। ঘোড়ার লেজের মতো দেখতে বলে একে মেয়ার স্টাইল বলে। মেয়ে যে ঘোড়াগুলো ছেলে আর মেয়ে হয় না, মেয়ে ঘোড়াটাকে মেয়ার বলে মনে হয়, ঠিক আছে। তো মেয়ার স্টাইল মানে ঘোড়ার লেজের মতো যেহেতু দেখতে, তো ওই জন্য একে মেয়ার স্টাইল বলে। তাহলে এটা একটা ইম্পর্টেন্ট টার্ম যে কোন মেঘকে মেয়ার স্টাইল বলা হয়। তো মেয়ার স্টাইল বলা হয় হচ্ছে সিরাজ মেঘকে। তেজা তুলের মতো হবে এরকম। এখানে ছবিটাও দিয়েছি আমি, ছবিটা বড় করে দেখলে ভালো লাগবে, পড়ার সময় ডাউনলোড করে কেউ দেখে নিবে তাহলে বুঝতে সুবিধা হবে। দুই নাম্বার হচ্ছে সিরো স্ট্রাটাস, তার মানে এর মধ্যে দুটা বৈশিষ্ট্য আছে, একটা সিরো একটা স্ট্রাটাস। তো সিরো মানে আমি কি বললাম, পেজা তুলের মতো হবে, চাদরের মতো হবে, ঠিক আছে, তো দুধের মতো সাদা পাতলা চাদরের নেই, এই যে বৈশিষ্ট্যগুলো আছে। আর স্ট্রাটাস মানে কি হবে, স্তরে স্তরে থাকবে। তো এই মেঘটা কিন্তু এরকম করে লেয়ারে থাকে, আর এই লেয়ারে থাকার কারণে সূর্যটাকে আচ্ছা দেখায়। এবং সূর্য বা চাঁদকে অনেক সময় কি হয়, বলয়ের মতো সৃষ্টি হয়, এরকম করে আমরা দেখি না অনেক সময়, চাঁদকেও দেখি সূর্যকেও দেখি যে এরকম রিং আকারে একটা হয়ে গেছে। তো এই যে রিং আকারে হয় বা রামধনুর যে রং তৈরি হয়, এগুলা প্রত্যেকটাই কিন্তু সিরো স্ট্যাটাস মেঘের কারণে হয়। খুব ইম্পর্টেন্ট এই মেঘটা, এখান থেকে কোশ্চেন আসতে পারে যে রামধনুর রং সৃষ্টি করে কোন মেঘ, সিরো স্ট্যাটাস। সূর্য চাঁদে বলয় সৃষ্টি করে কোন মেঘ, সিরো স্ট্যাটাস, ঠিক আছে। তারপর চলে আসবো আমরা সিরো কিউমুলাস, তার মানে দুটা বৈশিষ্ট্য আছে, একটা সিরো, সিরো মানে উপরের দিকে মেঘ, আর কি কিউমুলাস মানে কি হবে, কিউমুলাস মানে একটু লম্বা হবে। তো এই মেঘগুলো যদি থাকবে এরকম করে লম্বা লম্বা করে এরকম করে উপরের দিকে থাকবে। আর হচ্ছে কি এটা সাদা স্বচ্ছ ছোট ছোট ঢেউয়ের মতো হবে, ঠিক আছে, খন্ড খন্ড পেজা তুলোর ন্যায় হবে। এটা কিন্তু অনেকে গোলমাল করে দেয় যে সিরাজ হচ্ছে পেজা তুলোর মতো ঠিকই, কিন্তু সিরাজটা কিন্তু এরকম খন্ড টুকরো টুকরো নয়, যেমন এটা টুকরো টুকরো আছে না এরকম করে টুকরো টুকরো করে, ওটা কিন্তু একটানা বিস্তৃত হবে, ময়ূরের পাখনা নয়, পাখির অন্য সাদা পাখিগুলোর পাখনার মতো। কিন্তু এই যে সিরো কিউমুলাস যেটা আছে খন্ড খন্ড পেজা তুলোর মতো, ছবিটা যদি জুম করে দেখা যায় তাহলে বোঝা যাবে ভালো করে। একে ম্যাকারেল স্কাই বলে, ম্যাকারেল একটা মাছ আছে, সেই মাছের আঁশের মতো দেখতে বলে একে ম্যাকারেল স্কাই বলে। খুব ইম্পর্টেন্ট, কোন মেঘকে ম্যাকারেল স্কাই বলে, কোন মেঘে সূর্য চন্দ্র বলয় তৈরি হয়, কোন মেঘ হচ্ছে মেয়ার স্টাইল বলে, এগুলো খুব ইম্পর্টেন্ট। পরিষ্কার আবহাওয়াকে নির্দেশ করে, যখন ওয়েদার খুব পরিষ্কার থাকে তখন এটা হয়, ঠিক আছে। সবগুলোতেই পরিষ্কার আবহাওয়া থাকে, তবে সিরো স্ট্যাটাস যদি থাকে তাহলে ঝড়ের সম্ভাবনা বহন করে, যে ঝড় হতে পারে এরকম একটা আগাম পূর্বাভাস দেয়, ঠিক আছে। এবার আমরা চলে যাবো যেটা মিডিয়াম ক্লাউড। তো মিডিয়াম ক্লাউড থেকে সেরকম ইম্পর্টেন্ট কোনো টার্ম নেই, শুধুমাত্র এই যে এই অল্টো আছে, তো অল্টো মানেই বুঝে যাবো যেটা মধ্যবিত্তের গাড়ি, মধ্যবিত্ত মেঘ, মধ্য মেঘ আর কি। তো অল্টো স্ট্যাটাস, অল্টো কিউমুলাস। তো স্ট্যাটাস মানে কি, স্ট্যাটাস মানে আমি কি বললাম, স্তরে স্তরে থাকবে, তাই না। আর কিউমুলাস মানে কি বললাম, এই যে লম্বা। তো এই এটা অনেকটা ওই যে নিচের স্তরে যেটা বললাম আমরা লাস্টে 3 নাম্বার মেঘ ওটার মতো দেখতে।
তো এখান থেকে একটা কোশ্চেন আছে এটা, যে কোন মেঘ একটানা বৃষ্টিপাতের পূর্বাভাস বহন করে বা ঝড়ের সূচনা দেয়? তো সেটার নাম হচ্ছে অল্টো স্ট্যাটাস। যদিও অল্টো স্ট্যাটাস মেঘ থেকে বৃষ্টিপাত হয় না, কিন্তু এই মেঘটা যদি তৈরি হয় তার কিছুক্ষণ পরে কিউমুলো নিম্বাস মেঘ তৈরি হতে পারে এরকম। আর যেখান থেকে একটানা অনেক দিন ধরে বৃষ্টিপাত হতে পারে, ঠিক আছে। যখন বৃষ্টিপাত অনেক দিন ধরে চলে তখন কিন্তু আকাশে এই ধরনের মেঘ দেখা যায়। ধূসর নীলচে রঙের, এগুলো অত ইম্পর্টেন্ট নয়, শুধুমাত্র এটা একটানা বৃষ্টিপাতের পূর্বাভাস দেয় কোনটা, অল্টো স্ট্যাটাস। অল্ট্রো কিউমুলাস কোনটা, পাতলা চাদরের মতো দেখতে এটা, ঠিক আছে। পশম মেঘ বা সিপ ক্লাউড বলে। তো এটা মনে রাখতে হবে কোন মেঘকে পশম মেঘ বা সিপ ক্লাউড বলে। ঢেউয়ের আকারে বিচ্ছিন্ন থাকে, ঢেউয়ের মতো। এটা আর এটা অনেকে গোলমাল করে, এই যে নিচের দিকে যেটা করলাম কি জানো, সিরো কিউমুলাস। তো সিরো কিউমুলাসটা দেখতে একদম ম্যাকারেল ইয়ের মতো আর কি, ম্যাকারেল কি মাছের মতো যেন বললাম, ম্যাকারেল মাছ নাকি, তো যাই হোক। তো আকাশকে নীল দেখা, এটা খুব ইম্পর্টেন্ট। কোন মেঘে আমরা আকাশকে নীল, কোন মেঘের ভিতর দিয়ে দেখলে আকাশটা নীল লাগে? এমনি তো আকাশটা নীলই, কিন্তু একমাত্র এই মেঘটা আছে যে মেঘটা যদি তৈরি হয় আর তার ভিতর দিয়ে যদি আমরা তাকাই তো আকাশটাকে নীল দেখতে মনে হয়, পরিষ্কার আবহাওয়াকে নির্দেশ করে, ঠিক আছে। তো এই ছিল এখানকার বৈশিষ্ট্য। এখন থেকে মনে হবে অনেক কঠিন আছে, কিন্তু লাস্টে একটা চার্ট দেওয়া আছে যেখানে সিম্পল করে দেওয়া আছে। লো ক্লাউড, লো ক্লাউড মানে আমি বলেছিলাম 2 থেকে 6 কিলোমিটারের মধ্যে। একটা আছে স্ট্রাটাস, একটা আছে নিম্বো স্ট্রাটাস, একটা আছে স্ট্রেটো কিউমুলাস। তো স্ট্রাটাস মানে কি, ঘন কুয়াশার মতো স্তর থাকে, যে স্তর থাকবে, স্ট্যাটাস মানে স্তর থাকবে। গুড়ি গুড়ি বৃষ্টিপাত হয়, বললাম না, কয়েকটা মেঘ আছে যাদের মধ্যে গুড়ি গুড়ি বৃষ্টিপাত হবে, তুষারপাতও হতে পারে। কিন্তু রেইনফল যেটা আমরা বলি, রেইনফল মানে বৃষ্টিপাত, সেই রেইনফল কিন্তু এগুলা মেঘ থেকে হবে। রেইনফল কেবলমাত্র সেই মেঘ থেকে হবে যার সঙ্গে নিম্ব শব্দটা আছে। বিমান চলাচল ও পর্বত আরোহণে অসুবিধা করে, যারা পর্বতের উপরের দিকে ওঠে কিংবা যারা বিমান চালায়, এরকম ঘন ঠিক হয়ে যদি কোনো মেঘ থাকে তাহলে এটা কিন্তু অসুবিধা হবে। তাহলে এটা এটা থেকে কয়েকটা কোশ্চেন ইম্পর্টেন্ট আছে, যে ঘন কুয়াশার মতো স্তর, গুড়ি গুড়ি বৃষ্টিপাত হয়, আর বিমান চলাচলে অসুবিধার সৃষ্টি হয়, এই মেথড, ঠিক আছে। তারপর চলে যাবো আমরা নিম্ব স্ট্যাটাস। তো নিম্ব আছে মানেই বৃষ্টিপাত হবে, এই যে দেখো, ঠিক আছে, মাটি থেকে শুরু করে অনেক দূর পর্যন্ত এরকম চলে যাবে, যেহেতু এটা নিচের দিকের মেঘ ওই জন্য। এবড়ো খেবড়ো আকৃতিহীন, এর কোনো নির্দিষ্ট আকৃতি নেই। বর্ষাকালে এই মেঘ পুরোপুরি আকাশকে ঢেকে দেয়, বর্ষাকালে সব থেকে এই মেঘ দেখা যায়, কারণ বর্ষাকালে বেশি বৃষ্টিপাত হয়। প্রবল বৃষ্টিপাত হয়, অনেক সময় শিলাবৃষ্টিও হতে পারে, বৃষ্টিপাত তো হয়, অনেক সময় এটা শিলাবৃষ্টিও সৃষ্টি করে। আরেকটা আছে স্ট্রেটো কিউমুলাস। তো এটা হচ্ছে বাম্পি ক্লাউড একে বলে, কারণ এটা গতিশীল, এরকম করে প্রবাহমান পরপর চলতে থাকে, ঠিক আছে, এই কারণে একে বাম্পি ক্লাউড বলা হয়। বন্ধুর তরঙ্গায়িত মানে এই যে এরকম এরকম, ঠিক আছে, আকাশ পরিষ্কার থাকে এটা হলে। তো কেবলমাত্র লো ল্যাটিটিউডের মধ্যে বা লো মেঘের মধ্যে একটা মেঘ আছে নিম্ব স্ট্রাটা, যেটাই বৃষ্টিপাত ঘটাতে পারে। আরেকটা আছে স্ট্রাটা, যেটা হচ্ছে গুড়ি গুড়ি বৃষ্টিপাত ঘটায়। কিন্তু স্ট্রেটো কিউমুলাস মেঘটাতে কিন্তু কোনো বৃষ্টিপাত হয় না, আকাশ ক্লিয়ার থাকে, ঠিক আছে। এবার চলে আসবো আমরা ভার্টিক্যাল এক্সটেন্ট, এতগুলো তো পড়লামই উচ্চতার ভিত্তিতে। তাহলে যদি আমি দেখি যে হাই লেভেলে বা উচ্চ অংশের মেঘগুলো সবগুলো কিন্তু সিরাস আছে, সিরাস তিনটা আছে, সিরাস, সিরো স্ট্রাটাস, সিরো কিউমুলাস, তিনটাই সিরাস। মিডিয়াম স্তরের মেঘগুলো কিন্তু অল্টো দিয়ে শুরু হলো। আর লো স্তরের মেঘগুলো কি দিয়ে শুরু হলো, লো স্তরের মেঘগুলোতে স্ট্রাটাস শব্দটা থাকে। স্ট্রাটাস সেটা সামনে থাকুক আর পিছনে থাকুক, স্ট্রাটাস শব্দ থাকলে সেটা আমরা বুঝবো যে এটা লো স্তরের মেঘ। যেমন স্ট্রাটাস প্রথম মেঘটার নাম নিম্বো স্ট্রাটাস, তাহলে স্ট্রাটাস আছে, তাহলে এটা নিচের স্তরের মেঘ। স্ট্রেটো কিউমুলাস তার মানে এটাও নিচের স্তরের মেঘ, এরকম করে আমরা মনে রাখবো, হ্যাঁ। ভার্টিক্যাল এক্সটেন্ড মানে আমি বললাম এটা নিচ থেকে শুরু করে উপর পর্যন্ত বিস্তৃত হতে পারে, এর কোনো নির্দিষ্ট একটা উচ্চতার মধ্যে সীমাবদ্ধ হয়ে নেই, এই জন্য এদেরকে ভার্টিক্যাল এক্সটেন্ডের মধ্যে ফেলা হয়। এটা ফুলকপির মতো দেখতে, তবে এটাও ফুলকপির মতো দেখতে হয়, দুটাই ফুলকপির মতো হয়, এটা পারফেক্ট ফুলকপি মনে হয় ওই জন্য এখানে দেওয়া আছে, বইয়ের মধ্যে এটাই দেওয়া আছে, কিন্তু এটাও ফুলকপির মতো নয়। পরিষ্কার আবহাওয়াকে নির্দেশ করে, এই মেঘ যদি থাকে লম্বা আর ফুলকপির মতো সাদা মেঘ যার মধ্যে কুয়াশা নেই, এই কুয়াশা বলছি মানে কালো কোনো রং নেই, এরকম বৃষ্টিপাত হবে না তাহলে। আর যদি এরকম মেঘটা হয় যার মধ্যে কিন্তু প্রচুর বৃষ্টিপাত হবে, গাঢ় ধূসর কালো রঙের যদি হয়, আর ফুলকপির মতো যদি কালো রঙের একটা মেঘ থাকে, তার মানে বুঝবো যে ওটা কিউমুলোনিম্বাস মেঘ, ওখান থেকে প্রচুর বৃষ্টিপাত হবে। আর এই মেঘটা হচ্ছে উলম্বতম, উলম্বতম মানে এই মেঘটা অনেক দূর পর্যন্ত বিস্তৃত হতে পারে, এর মতো বিস্তৃত আর কোনো মেঘ হতে পারে না। আর এই মেঘ থেকে প্রচুর ঝড় বৃষ্টি হয়, এ বজ্র মেঘ, থান্ডার ক্লাউড বলে। তার মানে দুটা মেঘ থেকে বৃষ্টিপাত হয়, একটা হচ্ছে নিম্বো স্ট্রাটাস আর একটা হচ্ছে কিউমুলো নিম্বাস। তবে সব থেকে বেশি বৃষ্টিপাত হয় কিউমুলো নিম্বাস মেঘ। কিন্তু বর্ষাকালে যে একটু একটু পর পর বৃষ্টিপাত হয়, সেই বৃষ্টিপাতটা মেইনলি হচ্ছে নিম্বো স্ট্রাটাস মেঘ থেকে বেশি হয়, কিউমুলো নিম্বাস থেকেও হতে পারে, কিন্তু নিম্বো স্ট্রাটাস থেকে বেশি হয়। এখানে আমি ছকটা দিয়ে দিচ্ছি এরকম, যে সিরাজ, সি দিয়ে যতগুলো নাম সেগুলো সব উপরে আছে, এ দিয়ে যেগুলো নাম সেগুলো মিডিলে আছে, আর স্ট্রাটাস
এস দিয়ে যেগুলো শুরু বা শেষের দিকে স্ট্যাটাস, সেগুলো কিন্তু সব নিচের দিকে আছে। আর এই যে একটা লম্বা মেঘ অনেক, এটার নাম হচ্ছে কিউমুলোনিম্বাস। আরেকটা এই যে এখানে আরেকটা মেঘ আছে এরকম, এই যে কিউমুলাস, এটাও অনেকটা লম্বা হবে, ছোট দেখি যে ঠিকই, কিন্তু অনেক লম্বা হবে, ভার্টিক্যাল এক্সটেন্ড। এই মেঘগুলোই এবার আমি এখানে শর্টকাটে দিয়েছি। তো ডিরেক্ট যদি এটা কেউ পড়তো না বা এটা পড়াতাম তাহলে কিন্তু অনেক মনে থাকতো না। এবার মেঘগুলো দেখে আসলাম, পরীক্ষায় কিন্তু এগুলাই দিবে। আর এখানে মেঘগুলো একদম পর পর সাজানো আছে। যেমন আমি একটা আগে কোশ্চিন দেখা দিই, কোশ্চিন গুলো কেমন করে আছে তাহলে বোঝা যাবে। যে আইডেন্টিফাই দ্য কারেক্ট সিকোয়েন্স অফ ক্লাউড ফরমেশন ইন অ্যাসেন্ডিং ওয়াটার। অ্যাসেন্ডিং ওয়াটার মানে এরকম, অ্যাসেন্ডিং ওয়াটার মানে এরকম নিচ থেকে উপর দিকে, ঠিক আছে? তো নিচ থেকে উপর দিকে যদি আমরা মেঘগুলোকে সাজাই তাহলে কোনটা হবে? যেমন কিউমুলাস হবে, স্ট্যাটাস হবে, অল্ট্রো কিউমুলাস হবে, সিরো স্ট্যাটাস হবে। তো আমি বললাম যে সিরো বা সিরাস দিয়ে থাকলে এটা সবার লাস্টে হবে, উপরের দিকে, লাস্টে হলো। আমি বললাম যে স্ট্যাটাস যদি থাকে এটা নিচের দিকে হবে, তো স্ট্যাটাসটা নিচের দিকেই আছে। অল্টো যদি থাকে এটা মিডিলে হবে, মিডিলেই আছে। কিন্তু কিউমুলাস আর কিউমুলো নিম্বাস এটা একদম ভূপৃষ্ঠের সঙ্গে লাগোয়া হয়, ঠিক আছে? এটাই সব থেকে নিচু মেঘ। তো এরকম করে আমি যদি উপর থেকে পরপর পড়ি তাহলে এগুলা কোশ্চেন কিন্তু সহজে পাওয়া যাবে। তারপরে এখানে আরেকটা দিয়েছে যে আইডেন্টিফাই দ্য সিকোয়েন্স অফ দ্য ক্লাউড ফার্স্ট টু লাস্ট। ফার্স্ট টু লাস্ট মানে একদম উপর থেকে নিচে, এর মধ্যে কোনটা উপরের দিকে হবে? তো দেখছি আমরা স দিয়ে সিরাস আছে, আবার সিরো স্ট্যাটাস আছে, আবার সিরাসও আছে, দুইটা দিয়ে দিচ্ছে উচ্চ স্তরের মেঘ। এবার হবে গোলমাল, যে কোনটা উপরের দিকে, এটা সব থেকে উপরের দিকে নাকি এটা উপরের দিকে। তো সিরাসটা সবার উপরে, ঠিক আছে, তারপরে সিরো স্ট্যাটাসটা, তারপর সি নাম্বার কি হবে? অল্ট্রো স্ট্যাটাস। নিম্বো যদি থাকে তাহলে সেটা সব থেকে নিচু মেঘ হবে, নিম্ব থাকলে সব থেকে নিচে থাকে। তো এই কোশ্চেন গুলো বোঝার জন্য আমি এই যে মেঘগুলো এখানে সাজানো আছে, আগের মেঘগুলো কিন্তু পরপর সাজানো নেই, এখানে কিন্তু পরপরই সাজানো আছে। সব থেকে উপরে থাকবে এটা, তারপরে এটা, তারপরে এটা, তারপরে এটা, তারপরে এটা, এরকম। তো সিরাস আমরা কি দেখলাম? মেয়ার স্কেল বলে, পালকের মতো, স্বচ্ছ পেজা তুলের মতো, এই মেইন বৈশিষ্ট্য হলো, এগুলা থেকে কোশ্চেন আসবে। সিরো কিউমুলাস কি দেখলাম? ম্যাকারেল স্কাই, ঠিক আছে, খন্ড পেজা তুলোর মতো। সিরো স্ট্যাটাস কি দেখলাম? রামধনু আর সূর্যচন্দ্রে বলয় তৈরি করে, ঠিক আছে। তারপরে অল্টো স্ট্যাটাস কি দেখলাম? একটানা বৃষ্টিপাতের পূর্বাভাস বহন করে। অল্ট্রো কিউমুলাস কি দেখলাম? পশম বা সিপ ক্লাউড বলে, আকাশকে নীল দেখায় এরকম। নিম্বো স্ট্যাটাস প্রবল বৃষ্টিপাত, বর্ষাকালে আকাশকে ঢেকে রাখে, ঠিক আছে। স্টেটো কিউমুলাস হচ্ছে বাম্পি ক্লাউড বলে, তরঙ্গায়িত মেঘ, তরঙ্গের আকারে থাকে। তারপরে হচ্ছে স্ট্যাটাস, ঘন কুয়াশা, স্তর, গুড়ি গুড়ি বৃষ্টিপাত, বিমান চলাচল, পর্বতে উঠতে অসুবিধা একলা তৈরি করে। লাস্টে আছে ভার্টিক্যাল এক্সটেন্ড, এগুলো কিন্তু পরপরই আছে, যে এটা তারপরে এটা। কিউমুলো নিম্বাস, উল্লম্বতম বজ্র মেঘ। যদি এই দুটা মেঘ একসঙ্গে দিবে না, হয়তো এরকম সাজাতে দিলে দুটার মধ্যে একটা দিবে, কারণ দুটাই ভূপৃষ্ঠ থেকে এরকম বিস্তৃত হতে পারে, ভূপৃষ্ঠের সঙ্গে লেগে। এটাও হতে পারে, এটাও হতে পারে। এই জন্য দুইটা যতগুলো কোশ্চেন দেখলাম আমি, দুটা মেঘ একসঙ্গে দেয় না। কিন্তু যদি দেয় তাহলে কিন্তু আমরা কিউমুলাস মেঘটাকে সবার নিচে ধরবো, ঠিক আছে? কারণ আমি ছবির মধ্যে দেখাচ্ছি এখানে, এই যে ছবির মধ্যে, এই যে ছবির মধ্যে কিউমুলাস মেঘটা কিন্তু একটু নিচের দিকে আছে, এটা কিন্তু একটু উপরে দেখে আছে। যতগুলো জায়গায় দেখলাম বেশিরভাগ ক্ষেত্রে তাই দেখা আছে, যে কিউমুলো নিম্বাস মেঘটা একদম ভূপৃষ্ঠের সঙ্গে লাগোয়া থাকে। তো এটা আমাদের মনে রাখতে হবে, সব থেকে যেটা নিচে থাকে সেটা হচ্ছে কিউমুলাস, কিউমুলো নিম্বাসটা একটু উপরে দিকে থাকে। উলম্বতম বজ্রমেঘ, ফুলকপির মতো পরিষ্কার আবহাওয়া। ব্যাস, এই কয়েকটা মেঘ পড়লে এখান থেকে, ঠিক আছে। কারো কোনো প্রবলেম আছে এতদূর? এরপরে আমরা যেটা পড়বো সেটার নাম হচ্ছে প্রিসিপিটেশন, অধঃক্ষেপণ। এটা কিন্তু সিলেবাসের মধ্যে উল্লেখ আছে, কোশ্চেন আসতেই পারে। তো অধঃক্ষেপণ মানে কি? অধঃক্ষেপণ মানে আমরা যেমন আগে দেখলাম যে যেগুলো বাতাসে ভেসে বেড়াচ্ছে তাদেরকে আমরা ঘনীভবন বলি। এবার ঘনীভবনের পরে রূপই হচ্ছে অধঃক্ষেপণ। অর্থাৎ ঘনীভবনের ফলে এগুলো যখন পরস্পর জয়েন্ট লেগে ভারী হয়ে যায়, তখন তারা মধ্যাকর্ষণ শক্তির টানে ভূপৃষ্ঠের দিকে পতিত হয়। তখন তাকে বলা হয় প্রিসিপিটেশন, ঠিক আছে। এবার একটা কোশ্চেন হলো এরকম, প্রিসিপিটেশন মানে উপর থেকে নিচের দিকে পড়বে। তো মানলাম 20 তলা বিল্ডিং এর উপরে আছে, ঠিক আছে, ওখান থেকে একটা পাইপ এরকম করে আছে, ঠিক আছে। সেই পাইপ থেকে কেউ এরকম ঝর্ণার জল ফেলছে, তাহলে তাকে কি আমরা অধঃক্ষেপণ বলবো? তো ওই জন্য এখানে লেখা আছে দুটা শর্ত, যে অধঃক্ষেপণ হতে গেলে দুটা শর্ত মেনটেন করতে হবে। একটা হচ্ছে ঊর্ধ্ব বায়ুমণ্ডল থেকে সৃষ্ট হবে, সেই যে জলটা বা সেই যে তুষারপাতটা যেটাই, সেটা কিন্তু ঊর্ধ্ব বায়ুমণ্ডল থেকে তৈরি হতে হবে, ঠিক আছে, উপর থেকে তৈরি হতে হবে। আমরা জলটা তো নিচ থেকে উপরে তুলে নিয়ে গেলাম, তো ওটা হবে না। আর মধ্যাকর্ষণ শক্তির টানে ভূপৃষ্ঠে পতিত হয়। তো কোনো কিছু মধ্যাকর্ষণ শক্তিটা নিজের দিকে পড়লেই তাকে আমরা চোখ বন্ধ করে অধঃক্ষেপণ বলে দিলাম, সেটা কিন্তু নয়। এরোপ্লেন দিয়ে ছড়িয়ে গেল কেউ উপর দিকে এরকম করে, আর এরোপ্লেন থেকে মানলাম কেউ কোনো কারণে এরোপ্লেনের থেকে কিছু পড়লো, যদিও পড়ে না ওরকম, তো তাকে কি আমরা অধঃক্ষেপণ বলবো? সেটা কিন্তু উপর থেকে তৈরি হলো না। এই যে দুটা জিনিস মনে রাখতে হবে, ঊর্ধ্ব বায়ুমণ্ডল থেকে সৃষ্টি হতে হবে, মধ্যাকর্ষণ শক্তির টানে নিচের দিকে পতিত হবে, তবে আমরা বলবো। অধঃক্ষেপণের সমস্ত রূপকে একত্রে হাইড্রোমিটিওর বলে, হাইড্রোমিটিওর।
তো হাইড্রোমিটিওর মানে যতগুলো রূপ আছে সবগুলোকে একত্রে হাইড্রোমিটিওর বলা হয়। এবার এই যে অধঃক্ষেপণের রূপগুলো আছে, এই রূপগুলোকে আন্তর্জাতিক ক্লাউড অ্যাটলাস 1956 সালে যখন মেঘের শ্রেণীবিভাগ হয়েছিল সেই সময় টোটাল 50টাতে ভাগ করে, 50টা। তবে এতগুলো আমাদের পড়তে হবে না, প্রধান যেগুলো আছে সেগুলো এখানে বর্ণনা করে। তো তারা এই প্রিসিপিটেশনকে দুইটা ভাগে ভাগ করে, ঠিক আছে, আন্তর্জাতিক ক্লাউড অ্যাটলাস। কি কি ভাগে ভাগ করে? একটা হচ্ছে সলিড ফর্ম, মানে কঠিন রূপে, কঠিন। আর একটা হচ্ছে লিকুইড, মানে হচ্ছে তরল রূপ, যেমন আমাদের আমাদের যেমন বৃষ্টিপাত। তো কঠিনের মধ্যে আছে স্নোফল আছে, স্নো গ্রেইন আছে, গ্রাপেল বা স্নো প্লেট এরকম, স্লিট আছে, হেইল আছে, গ্লেজ আছে, ঠিক আছে। আর কঠিনের মধ্যে তিনটা আছে, ডিউ ফল, একটা হচ্ছে ডিউ ফল বা ডিউ বললেও হবে, ড্রিজেল আর রেইনফল, ঠিক আছে। তো এগুলা সম্পর্কে একটু করে পড়তে হবে, এখানে যেহেতু সিলেবাসে আছে তো একটু পরীক্ষা দিতেই পারে। প্রথমে আমরা সলিড ফর্ম গুলো থেকে শুরু করি। তো সলিড ফর্মের মধ্যে প্রথমে আছে স্নোফল। তো স্নোফল কি? অতি সূক্ষ্ম ময়দার গুড়ের মতো বা পেজা তুলের মতো, এই যে জায়গায় স্নোফল হচ্ছে এরকম করে। তো পেজা এরকম, মানে কেউ যদি ওখানে দাঁড়ায় থাকে স্নোফলে, তাহলে কিন্তু সহজে ভিজবে না আর কি, এরকম পেজা তুলের মতো মনে হচ্ছে, তুলোগুলো উপর থেকে পড়ছে হালকা। আর ময়দার গুরু গুরু করলে যেমন উপরের দিকে যদি ছুটে যাই আমরা, তাহলে ওইরকম মনে হয়। তো এটা আমাদের মনে রাখবে, হালকা পেজা তুলের মতো স্নোফল। এখান থেকে সেরকম কোশ্চেন দিতে পারে যে এর মধ্যে কোনটা হচ্ছে অধঃক্ষেপণের রূপ নয়, কোনটা অধঃক্ষেপণের রূপ, এরকম। আর কিছু কিছু মেইন টার্ম আছে যেগুলো আমাদের মনে রাখতে হবে, যেমন এই যে এই জায়গাটা, যে স্নো গ্রেইন এর যে মানটা, তো এই এই যে স্নোর যে ব্যাসটা আর কি, সেই ব্যাসটা হচ্ছে 1 মিলিমিটার, 1 মিলিমিটারের কম ব্যাস দিচ্ছে, অর্থাৎ 1 mm থেকে। আবার গ্রাপেল যেটা আছে বা স্নো প্লেট, এটা হচ্ছে 1 mm থেকে 5 mm, এই জিনিসগুলো আমাদের মনে রাখতে হবে, ঠিক আছে। কারণ আমাদের পরীক্ষায় দিয়ে দিতে পারে যে বড় থেকে ছোট সাজাও, মানে বড় দানা থেকে ছোট দানাতে পরপর সাজাও, তাহলে আমাদের যাতে মনে থাকে। মাঝে মাঝে অটোমেটিক স্ক্রিন পর মিনিট। তো ওটাই বললাম আমি, যে এটা 1 মিলিমিটারের কম ব্যাস যুক্ত হয়। আর স্ট্রাটাস জাতীয় মেঘ থেকে এটা তৈরি হয়। গ্রাপেল যেটা আছে, গ্রাপেলটা একটু তুলনামূলকভাবে বড় হবে দানাগুলো, এরকম হবে। এটা যদি এরকম হয়, এটা এরকম হবে। আর স্নোফলটা এতই ছোট যে ওর ব্যাসটা নির্ণয় করা যাবে না আর কি। এর থেকেও ছোট, মানে এটার থেকেও সব থেকে ছোট হচ্ছে স্নোফলটা, পরপরই সাজানো আছে। তো এটা হচ্ছে কিউমুলাস, কিউমুলোনিম্বাস মেঘ থেকে তৈরি হয় এগুলো মূলত। স্লিট যেটা আছে, স্লিট, তো স্লিটটা মোটামুটি এরকম হবে, তার কোনো আকৃতি বিচিত্র এরকম হবে, আর এদের তুলনায় একটু বড় হবে, গ্রাপেলের থেকে একটু বড় হবে। তো নকুল দানার মতো, মানে তার থেকে একটু বড় হলো। ছোট ছোট বরফ গুটি বলা হয় একে, এক কথায় একে জমাটবদ্ধ বৃষ্টিপাতও বলা হয়। আর এটা নামকরণ প্রথমে করে USNWS, মানে ইউনাইটেড স্টেটস, আর যেন কি নাম, ফুল ফর্মটা ভুলে গেলাম। তো USNWS এটার প্রথম নামকরণ করে। এটা হচ্ছে এখানকার কয়েকটা ইনফরমেশন। তারপরে আছে হেইল। স্লিটের থেকে বড় হবে হেইল। বৃষ্টিপাতের সঙ্গে বড় বড় অনিয়তাকার বরফ, যেমন আমাদের গোল 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 বরফ গুলো পড়ে না, সেগুলো কিন্তু বেশিরভাগ হেইল হয়। এটা 5 থেকে 50 মিলিমিটার পর্যন্ত হতে পারে। আর এটা যে গ্লেজ, এর সঙ্গে গ্লেজটা একদম আলাদা রকম। গ্লেজ হচ্ছে মাটিতে পড়ার আগেই, মাটিতে পড়লো পড়ার আগেই যদি সেটা হচ্ছে মানে বরফে পরিণত হয়, ঠিক আছে, বা মাটিতে পড়ার সাথে সাথে বরফ হয়ে গেল, পড়লো জল রূপে, অতি শীতল জল রূপে, কিন্তু যখনই কোনো একটা জায়গায় পড়লো তখন সেটা সাথে সাথে বরফ হয়ে গেল। এটা কেন হয়? এটা হচ্ছে এই জন্য যে উপরের থেকে নিচের দিকে টেম্পারেচার যখন হিমাঙ্কের নিচে থাকে, মাইনাসে থাকে কোনো কোনো জায়গায়, তো জলটা উপরের দিকে পড়ার আগে নিচের দিকে কিন্তু পড়ে যায়। পাহাড়ে যদি কেউ ঘুরতে যায় না, পাহাড়ের ড্রাইভার গুলো এই জন্য বলে, বা সবাই জানে এটা, যে আমরা যখন পাহাড়ের দিকে যাচ্ছি, মানে আমরা গ্যাংটক যাচ্ছি, তো প্রথমের দিকে যদি এদিকে কোথাও রেইন হয়, বৃষ্টি হয়, তাহলে বলে যে তাহলে উপরের দিকে রেইনফল হচ্ছে। এর কারণটা কি? তো বৃষ্টি হচ্ছে, এখানেও বৃষ্টি হচ্ছে, উপরের দিকেও বৃষ্টি হবে। এবার যত আমরা উপরের দিকে যাবো তত টেম্পারেচার উপরের দিকে বেশি না, তো বৃষ্টিপাত পড়ছে ঠিকই, কিন্তু এখানে পড়ার আগেই এই যে স্নো হয়ে যাচ্ছে। তো এরকম লজিক। সেগুলো অনেক সময় গাছের পাতার মধ্যে পড়ে জমাট বেঁধে যায়, অনেক সময় মাটিতে পড়ে জমাট বেঁধে যায়। মেইন কথা হচ্ছে বৃষ্টি বিন্দুগুলি মাটি স্পর্শ করার সঙ্গে সঙ্গেই বরফ কণায় পরিণত হয়। কখন হবে এটা? যখন তাপমাত্রা হিমাঙ্কের নিচে থাকে। তো এটা কিন্তু এগুলোর সঙ্গে একটা তো যাবে না, এটা একটা আলাদা ইনফরমেশন। আর এইগুলো পরপর সাজাতে দিতে পারে, যে সবার আগে স্নোফল, তারপরে স্নো গ্রেইন, গ্রাপেল, স্লিড, হেইল, এরকম পরপর আমাদের মনে রাখতে হবে। তারপরে এবারে আসবো আমরা লিকুইড ফর্ম, অর্থাৎ তরল রূপে যেগুলো পড়ে, তরল রূপে। তো তরল রূপে কয়েকটা পড়ে, একটা হচ্ছে ডিউ, ঠিক আছে। ডিউ মানে হচ্ছে যে ঘাস লতার উপর পড়ে, এটা অনেক সময় ঘাস লতা বা কোনো কোনো জায়গায় সবুজ কোনো জায়গায় পড়ে। আর যদি
এগুলো আগে 11-12 ছিল না, এখন নতুন অ্যাড করেছে 11-12 বইতে, খুব ভালো লাগলো দেখে বইটা। এখনকার সিলেবাসটা খুব ভালো করেছে, একটু টাফ লাগবে প্রথম প্রথম বাচ্চাদের, কিন্তু মানে এনসিআরটি পুরো হুবহু কপি করা, এনসিআরটি তে যেরকম টপিক আছে ওগুলো জাস্ট বাংলায় করা আছে, আর একটু বেশি ইনফরমেশন দেওয়া আছে। তো যারা সেন্ট্রাল স্কুলে জন্য পড়াশোনা করে তাদের জন্য খুব লাভ এখনকার 11-12 বই। তো ডিউ মানে কি বললাম আমি, যে ঘাস লতা পাতার উপরে পড়ে থাকবে এরকম করে, ঠিক আছে। তারপর হচ্ছে ড্রিজেল। ড্রিজেল হচ্ছে কি, ড্রিজেল হচ্ছে ঝিরিঝিরি বৃষ্টি বা গুড়ি গুড়ি বৃষ্টি। তার ডিউ হচ্ছে সব থেকে ছোট ছোট। তারপর হচ্ছে ড্রিজেল, যার ব্যাস হচ্ছে 0.2 থেকে 0.5 মিলিমিটার। আর রেইনফল হচ্ছে 0.5 থেকে 5 মিলিমিটার পর্যন্ত হতে পারে। তো রেইনফল মানে তো আমরা জানি যে বৃষ্টিপাত, ঠিক আছে। আচ্ছা, এই ক্ষেত্রে না ডিজেলের একটা বৈশিষ্ট্য আছে, যে অনেক সময় এরকম কোশ্চেন দেয় যে এর মধ্যে কোন লিকুইড ফর্মটি সমজাতি হয়। সমজাতি মানে ডিজেলের ক্ষেত্রে যে বৃষ্টির ফোঁটাগুলো হবে ওগুলো কোনো ছোট বড় হবে না, 0.2 থেকে 0.5 এর মধ্যে মানলাম 0.3 সাইজের হবে। তো সবগুলো 0.3 সাইজেরই হবে, ঠিক আছে। ওই জন্য যে জায়গায় পড়ে, মানে মানলাম এরকম কোনো একটা উঠানের মধ্যে পড়ছে বা কোনো একটা ফাঁকা জায়গায় পড়ছে, তো এর ফলে যে বাবেলটা তৈরি হয় না, বাবেল গুলো সবগুলো সমান হয়। তো এটা মনে রাখতে হবে, এই কোশ্চেনটা পরীক্ষায় আসে, বইয়ের মধ্যেও লেখা আছে এটা, ঠিক আছে, যে এগুলো কিন্তু সমজাতীয় হয়। তো রেইনফল হচ্ছে 90% যতগুলো পড়লাম আমরা অধক্ষেপণ, তার মধ্যে গোটা পৃথিবীর 90%ই হচ্ছে রেইনফল রূপে কিন্তু সংগঠিত। একে আবার 3 ভাগে ভাগ করা যায়, যেমন পরিচলন, শৈলক্ষেপ, ঘূর্ণবাত। তো এগুলো তো সবাই জানি পরিচলন মানে কি, শৈলক্ষেপ, ঘূর্ণবাত, ওই জন্য আমি এগুলো অত পড়াইনি আর কি, বললাম, ঠিক আছে। এবার এই যে রেইনফল আছে বা এই যে প্রিসিপিটেশন আছে, এগুলো কিন্তু দুটো থিওরি আছে। থিওরি গুলো থেকে ভিতর থেকে এগুলো কোশ্চেন দেয় না, খালি থিওরিটা কে দিয়েছে এটুকু জানলেই হবে। আইস ক্রাস্টাল থিওরি কে দিয়েছে, আর কলিশন কলিন্স থিওরিটা কার দেওয়া। তো আমরা প্রথমে পড়বো বরফ কেলাস তত্ত্ব বা আইস ক্রাস্টাল থিওরি। এটা দিয়েছিল প্রথমে থর বার্জেন 1933 সালে। পরবর্তীকালে ওয়াল্টার ফিন্ডেলসন নামে একজন জিওগ্রাফার একে আবার পরিমার্জন করেন, ওই জন্য এটা অনেক সময় বার্জিলন ফিন্ডেলসন তত্ত্ব নামে পরিচিত, ঠিক আছে। এই থিওরির কিছু কিছু কথা আছে, কি পয়েন্ট যেগুলো থেকে কোশ্চেন আসতে পারে, ওগুলো আমি অ্যাড করে দিয়েছি, তবে থিওরিটা অতটা না বুঝলেও হবে, ঠিক আছে। যেমন 0.0 ডিগ্রি থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাযুক্ত অঞ্চলেই এই প্রক্রিয়া বৃষ্টিপাত হয়। এই যে লজিকটা, এদের যে লজিক, এদের লজিক মেনটেন করলে এত সেন্টিমিটার লাগবে। আর -40 ডিগ্রি উষ্ণতায় পৌঁছে সমস্ত জলকণা বরফ কেলাসের সঙ্গে যুক্ত হয়ে যায়, ঠিক আছে। এগুলো মনে রাখতে হবে। আর একটা আছে ভিরগাই। ভিরগাইটা কি আর কি, যে ভূপৃষ্ঠের উপর থেকে উষ্ণ বায়ু কারণে অনেক সময় বিন্দুগুলি ভূপৃষ্ঠে পড়ার সঙ্গে সঙ্গে বাষ্পীভূত হয়ে যায়। মানে কিছুক্ষণ আগে আমরা দেখলাম না, যে অনেক সময় এরকম করে বৃষ্টিপাত পড়ছে, তো বৃষ্টিপাত পড়ার আগে যেমন জমে বরফে হয়ে গেল, তো ওটা তো একটা টান ছিল। এবার অনেক সময় কি হলো, এরকম করে নিচের দিকে যত নামছে, নামতে নামতে মাটি স্পর্শ করার আগেই তার উপরের দিকে টেম্পারেচারটা এত বেশি যে ওই জলটা ধীরে ধীরে একদম বাষ্পীভূত হয়ে গেল, ঠিক আছে। তখন তাকে বলা হবে ভিড়, ঠিক আছে। তো এই কয়েকটা জিনিস আমাদের মনে রাখতে হবে। এখানে একটা ছবিটাও দিয়েছি আমি কিছু। প্রথমে এরকম আইস অনলি থাকবে উপরের দিকে, এত টেম্পারেচার -40, শুধু বরফ থাকবে। তখন এই বরফগুলো যখন ধীরে ধীরে নিচের দিকে নামবে, তখন তার টেম্পারেচারটা ধীরে ধীরে কি হবে, বাড়বে, কারণ নিচের দিকে টেম্পারেচার বাড়ে। তাহলে টেম্পারেচারটা -20 চলে আসবে, অর্ধেক হয়ে যাবে। যখন এরকম হবে তখন ধীরে ধীরে সে কি হবে, নিচের দিকে সুপার কুল ওয়াটার হবে। সুপার কুল ওয়াটার হচ্ছে সেই জলটা যার টেম্পারেচার 0 ডিগ্রির কম, অথচ সে এখনো বরফ হয়নি, ঠিক আছে, এরকম ব্যাপার। তো সুপার কুল ওয়াটার হবে। তাও যখন এটা আরো নিচের দিকে নামবে, তখন তারপরে সে এখানে এসে বৃষ্টিপাত ঘটাবে। এইরকম ব্যাপারটা আর কি থিওরিটার মধ্যে আছে। তো পড়লে পড়তে পারো, না পড়লেও কোনো ব্যাপার না, এগুলা থেকে থিওরিটা ডিরেক্ট কে দিয়েছে ওখান থেকে কোশ্চেন আসে। কলিশন কলিন্স থিওরিটা কে দিয়েছে, সংঘর্ষ সমাসলেস, এটা দিয়ে ইজি বোভেন বা বোয়েন 1950 সালে, ঠিক আছে। এই থিওরিটার কথা হচ্ছে এরকম, যে উপরের দিকে প্রথমে এরকম ছোট 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 দানা থাকে, মানে বৃষ্টির ফোঁটা থাকে আর কি, জলীয় বাষ্প রূপে ভাসে বেড়ায়। এই এগুলোর মধ্যে কিছু কিছু জলাকর্ষী কণা থাকে, বললাম না জলাকর্ষী কণা, যেটা জলকে আকর্ষণ করবে। তো সেই জলাকর্ষীর টানে সবগুলো ছোট ছোট দানা তখন এরকম এক জায়গায় জমা হয়। তো জমা হতে হতে যখন তারা ধীরে ধীরে বড় হয়, তখন ধীরে ধীরে নিচের দিকে নামে। নিচের দিকে যখন নামে, নামার সময়ও সামনে যদি কোনো জলকণা থাকে সেটাও তার সঙ্গে যুক্ত করে নেয়। আর পিছন দিকে যদি কোনো জলকণা থাকে, পিছন দিকে যখন এটা নিচের দিকে নামছে, তো পিছন দিকে তার পিছন পিছন আরেকটা এসে জয়েন হয়ে যায়। তো এরকম করতে করতে জলকণার আকারগুলো ধীরে 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 লার্জার হয়ে যায় বা বড় হয়ে যায়। তো যখন বড় হয়ে যায়, তখন তারা মধ্যাকর্ষণ শক্তির টানে ধীরে ধীরে নিচের দিকে পড়ে, বৃষ্টিপাত ঘটে। এটাই ছিল সংঘর্ষ সমাশ্লেষ। মানে প্রথমে সংঘর্ষ হবে, তারপরে সমাশ্লেষ হবে। সমাশ্লেষ কথা হচ্ছে জয়েন লেগে যাবে, আর জয়েন লেগে যখনই যাবে তখন বড় হয়ে যাবে, বড় হয়ে বৃষ্টিপাত ঘটে। তো ক্রান্তি অঞ্চলে যেখানে মাত্র 2 কিমি গভীর মেঘ ঊর্ধ্বাকাশে, কি যে এটা নামটা ভুলি, সর্বদা হিমাঙ্কের বেশি, সেখানে এই প্রক্রিয়া
এটা 12 এর একটা বই থেকে নিয়েছিলাম, এটা কোনো মিস্টেক হলো নাকি ভাষাটা, যাই হোক। এটা জাতীয় মেঘ থেকে কিন্তু এই ধরনের বৃষ্টিপাতটা হবে। আর ঊর্ধ্বমুখী বায়ুর গতিবেগ যদি 1 সেকেন্ডে 1 মিটারের মধ্যে থাকে, তাহলে এটা আদর্শ পরিবেশ। এই লাইনটা খুব ইম্পর্টেন্ট, মনে হয়েছে আমার, ওই জন্য দিয়ে দিই। কিন্তু মনে রাখতে হবে এখান থেকে খালি কে কোনটা থিওরি দিয়েছে ওগুলাই কোশ্চেন আসে, এত ভিতর থেকে কোশ্চেন দেয় না। ঠিক আছে।